জান চলো না, আজকে আমরা দুজন রুম ডেট করি। আমার বন্ধুরা তো এটা সবাই করেছে, এখন এই যুগে এইসব ট্রেন্ডিংয়ে আছে। প্লিজ চলো না। কিন্তু নেহাল, আমার অনেক ভয় করে। এসব বিয়ের আগে করা পাপ, আমি চাই না। এসব পাপ কাজ করার জন্য প্লিজ আগে বিয়ে করো, তারপর বাকি সব হবে না হয়। তাহলে আমি বুঝতে পারলাম যে তুমি আমাকে ভালোবাসো না। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে ঠিকই রাজি হতে। তুমি কিন্তু খুব ভালো করেই জানো যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, তাই না? ভালোবাসার প্রমাণ দিতে হয় না নেহাল, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি তোমাকে আপন করে চাই। প্লিজ তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে চলো, তবে 1 ঘন্টার বেশি কিন্তু থাকতে পারবো না, কারণ বাবা আজকে বাসায় আছে। চলো তাড়াতাড়ি। ঠিক আছে চলো, আমি এক্ষুনি হোটেলের রুমের ব্যবস্থা করছি, চিন্তা করো না। তারপর নেহাল রুমের ব্যবস্থা করলো, আমিও তার সাথে গেলাম, আর যা হবার তাই হলো। 1 ঘন্টা পর বের হয়ে নেহালকে বিদায় দিয়ে আমি বাসায় ফিরছি, নিজেই ড্রাইভ করছি। তখনই হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেল। আমি কোনো উপায় না পেয়ে দুজন লোককে বললাম ধাক্কা দিয়ে গ্যারেজে নিয়ে আসার জন্য। তারপর গ্যারেজে নিয়ে আসার পর আমি বললাম ঠিক করে দেওয়ার জন্য। ছেলেটা গাড়িটা চেক করে আমাকে বলল কিছু কথাগুলো শুনে খুব রাগ উঠে গেল। তারপর আমি বললাম, তুই সামান্য একজন গ্যারেজ মেকানিক হয়ে আমার উপর কথা বলছিস, তোর সাহস তো কম নয়। এই তুই তোর ম্যানেজারকে ডাক দে, তোর ম্যানেজারের সঙ্গে কথা বলবো। তোদের মতো ছোট লোকের সাহস কি করা হয় আমার উপর কথা বলার? ম্যাডাম, আপনি হয়তো ভুল ভাবছেন। আমি আপনাকে তেমন কোনো কিছুই বলিনি। আমি শুধু বলেছি যে গাড়ির এই পার্টসগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো যদি পাল্টাতেন তাহলে আপনি ভালো করে চালাতে পারতেন। এত কিপটামি করেন কেন? এটা বলা কি আমার খুব অন্যায় হয়ে গেছে? আপনার ভালোর জন্যই তো আমি বলেছি, তাই না? তোকে কে বলতে বলেছে যে তুই আমার হয়ে কথা বল? আমি কি তোকে বলেছিলাম যে তুই আমার হয়ে কথা বলবি? আমাকে জ্ঞান দেওয়ার সাহস কোথা থেকে পেলি? আমি কি তোর থেকে কম কিছু জানি, শালা ফক্কিন্নি? আপনাকে দেখে তো ভদ্রঘরের মেয়ে মনে হচ্ছে, কিন্তু আপনার ব্যবহার এত খারাপ কেন? হ্যাঁ, আপনার বাবা মা কি আপনাকে এই শিক্ষা দিয়েছে সবার সঙ্গে কি ব্যবহার করতে হয়? এটা কি আপনি ভুলে গিয়েছেন? আর ভুলে যাওয়ারই কথা। আপনাদের মতো বড়লোকের মেয়েদের না এর চেয়ে বেশি কিছু তাদের কাছ থেকে আশা করা যায় না। আপনাদের কাছ থেকে এরকম কিছুই আশা করা যায়। তখনই মেয়েটা আমাকে একটা ঠাস করে থাপ্পড় মারলো। আমি আর সহ্য করতে পারলাম না, তাই কথাগুলো বলে ফেললাম। আর থাপ্পড় দিয়ে মেয়েটা আবারও আমাকে বলতে লাগলো, আরেকবার যদি তুই এসব কথা বলিস তাহলে এখানেই মেরে পুঁতে রেখে দেব। তুই কি আমাকে ভালো করে চিনিস যে তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? যা, তোর ম্যানেজারকে ডাক দে, তোর ম্যানেজারের সঙ্গে আমি কথা বলবো। তোর মতো কর্মচারী রাখার কোনো প্রয়োজন নেই। ম্যানেজার কি আপনার কথা শুনবে? এটা কি আপনি মনে করেন আমি কি কোনো কাজে অন্যায় করেছি বা কোনো কাজে ফাঁকি দিয়েছি যে ম্যানেজার আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে? ভুলটা ছিল আপনার, বুঝতে পেরেছেন? তখনই ম্যানেজার সাহেব চলে আসলো। আর ম্যানেজার সাহেব চলে আসার পরে ম্যানেজার সাহেব আমাকে ওনার সামনেই একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তোকে না আমি বলছি যে ঠিক মতো কাজ করার জন্য, আর তুই কিনা এখানে ওনার সঙ্গে ঝামেলা করছিস? এরপর থেকে আর কোনো ঝামেলা করবি না। ওনাকে সরি বলে ওনার কাজটা তাড়াতাড়ি করে দে, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ম্যানেজার সাহেব, আমি তো ওনার কাজটা ঠিকমতো করে দিয়েছিলাম, কিন্তু ওনার গাড়ির একটা পার্টস নষ্ট হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে পার্টসটা নতুন লাগানোর জন্য, আমাদের দোকানেই আছে, আর এখান থেকে লাগিয়ে দেই, তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। কিন্তু উনি আমাকে এই কথা বলায় যা তা বলা শুরু করে দিয়েছে। এখানে আমার কোথায় দোষ? ঠিক আছে, আর এত কথা বলতে হবে না, চুপচাপ কাজ কর। আর ম্যাডাম, আপনার গাড়ি ফার্স্ট আমি লাগিয়ে দিচ্ছি, আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে, আমাদের দোকানে ফার্স্ট আছে। ঠিক আছে, আপনি গাড়িটা ঠিক করে দিন, আর এই ফকিন্নির বাচ্চাকে আমি দেখে নেব। এই ফকিন্নির বাচ্চার কত বড় সাহস আমাকে জ্ঞান দেওয়ার, আমাকে ছোট করে কথা বলার। তারপর আমি গাড়ি ঠিক করতে লাগলাম, আর প্রায় ঘন্টাখানেক পর ওনার গাড়িটা ঠিক করে ফেললাম। অতঃপর চাবিটা বুঝিয়ে দিলাম, আর চাবিটা বুঝিয়ে দিতেই উনি আমার কাছ থেকে চাবিটা জোর করে নিয়ে গাড়ি চেক করলো। আর চেক করার পরে আমার হাতে কিছু টাকা দিয়ে উনি চুপচাপ চলে গেল। বুঝতে পারলাম যে উনি আমার ওপর অনেক রেগে আছে, হয়তো আমার কিছু ক্ষতি করতে পারে।
যা ইচ্ছা করুক, আমি আমার কাজ করেছি, এটাই বড় কথা। তারপর আমি টাকাগুলো ম্যানেজার সাহেবকে দিলাম, আর ম্যানেজার সাহেব টাকাগুলো নিয়ে বলতে লাগলো, এভাবে যদি একটা গাড়ি ঠিক করতে অনেকক্ষণ লাগিয়ে দিস তাহলে বাকি গাড়িগুলো কিভাবে ঠিক করবি বল? আর একটু পরে নেহাল চৌধুরী তার গাড়ি পাঠাবে। নেহাল চৌধুরীর গাড়ি কিন্তু অনেক দামি গাড়ি, জানিস তো? নেহাল চৌধুরীর কথায় পুরো শহরটা চলে। এই নেহাল চৌধুরীর গাড়ি এমন ভাবে ঠিক করে দিবি যেন উনি আমাদের প্রশংসা করে। গাড়ির যা ক্ষতি হয়েছে সেগুলোই তো ঠিক করব, তাই না? ভালো করে ঠিক করে দেওয়ার কি আছে? আর আমি তো আমার সাধ্য দিয়েই চেষ্টা করছি সকল গাড়িগুলো ভালোভাবে ঠিক করে দেওয়ার। আপনি কি সব বলছেন? এসব আর উনি এত বড় হয়ে গিয়েছে, দেখে কি হয়েছে যে ওনাকে দেখে ভয় পাওয়া লাগবে? আচ্ছা, তুই ছোটবেলা থেকে কি এমন ঘাটতেড়া? আমি তোকে যেটা বলছি তুই সেটাই করবি। আর এর চেয়ে বেশি কিছু করতে চাস তাহলে নেহাল চৌধুরী যদি একবার জানতে পারে তোর অবস্থা খারাপ করে দেবে। কারণ এই শহরের টপ মাফিয়া কিং হলো নেহাল চৌধুরী। ও রাস্তায় দিয়ে যখন যায় তাহলে রাস্তার মধ্যে একটা পোকামাকড় দেখা যায় না। ও আচ্ছা, তাই নাকি? তা তো ভালো, কিন্তু নেহাল চৌধুরী যদি একবার এখানে আসতো তাহলে তো আমাদের গ্যারেজটা অনেক উন্নত হয়ে যেত, তাই না ম্যানেজার সাহেব? এমনি তো নেহাল চৌধুরী আমাকে অনেক ভালো করে চেনে। নেহাল চৌধুরীর এর সঙ্গে আমার মোটামুটি ভালো পরিচয়। ওনার সকল গাড়ি আমার গ্যারেজে দিয়ে থাকে। তারপরে আমি অন্য একটা গাড়ির কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পরেই একটা দামি গাড়ি এসে গ্যারেজে প্রবেশ করলো, আর গাড়িটা দেখেই বুঝতে পারলাম এটাই হলো নেহাল চৌধুরীর গাড়ি, যেটা দিয়ে নেহাল চলাফেরা করে। তারপর আমি সেই গাড়িটা রেখে নেহাল চৌধুরীর গাড়িটার মধ্যে হাত দিলাম, আর গাড়িটার কিছু সমস্যা আছে সেগুলো ঠিক করতে লাগলাম। আর তখনই দেখলাম ম্যানেজার সাহেব বাইরে চলে গেল। তারপর আমি তাড়াতাড়ি করে আমার ব্যাগটা নিয়ে এসে গাড়িটার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিলাম। আর জিপিএস ট্র্যাকার এমনভাবে লাগিয়ে দিলাম যেন এটা কোনো মিস্ত্রিও খুঁজে না পায়, কারণ নেহাল চৌধুরী অনেক চালাক একজন লোক। আর চালাক বলে তো সে এখনও ড্রাগসের ডিল করছে সবার সামনে। তারপর আমি গাড়িটা ঠিক করে দিলাম, আর গাড়িটা ঠিক করে দেওয়ার পরে ম্যানেজার সাহেব চলে আসলো। আর ম্যানেজার সাহেব চলে আসার পরে আমাকে বলতে লাগলো, শোন, তুই গাড়িটা দিয়ে নেহাল চৌধুরীর বাসার সামনে দিয়ে আয়। আর যদি কি এখানে কেউ না থাকে তাহলে বাসার ভিতরে গাড়িটা পার্কিং করে রেখে আসবি, বুঝতে পেরেছিস? আমি এই কথা শোনার পরে আমি তো মহা খুশি, কারণ এটার জন্যই আমি অপেক্ষা করছিলাম, আর সেটাই কপালে মিলে গেল। তারপর আমি গাড়িটা নেহাল চৌধুরীর বাসার উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই নেহাল চৌধুরী বাসার সামনে চলে আসলাম। আর তারপর বাসার সামনে আসার পরে আমি হর্ন দিলাম গেটের সামনে। তখনই বডিগার্ডগুলো এসে আমাকে দেখলো। আর তারপর আমি বললাম যে গাড়ি নিয়ে এসেছি, গাড়িটা পার্ক করে রেখেই চলে যাব। তারপর গেট খুলে দিল, আর গেট খুলে দেওয়ার পরে আমি গাড়িটা পার্ক করার জন্য সামনে যেতে লাগলাম, আর চারপাশটা ভালো করে দেখলাম। তারপর আমি আমার গোপন ক্যামেরা দিয়ে এগুলো ভিডিও করে নিলাম। আর ভিডিও করার পরে আমি সেখান থেকে সোজা হাঁটা দিলাম। আর তখনই আমার সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়িটার মধ্যে উঠে পড়লাম, আর উঠে পড়তেই তখন সাব্বিরকে বললাম, সাব্বির শোন, আমি নেহালের গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। তুই সব সময় খেয়াল রাখবি যে নেহালের গাড়িটা কোথায় কোথায় যায় আর নেহাল কোথায় কোথায় ডিল করে। আর আমার মনে হচ্ছে যত রকমের দূর দূরান্তের ড্রাগসের ডিল হয় সবগুলোর মধ্যে এই গাড়িটাই নিয়ে যায়, আমি যতটুকু জানি। আর সেই জায়গাগুলো চিহ্নিত করবে, ওখানে আমার লোক সেট করে দেবে। আমি না বলা পর্যন্ত কোনো কিছু করবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি। আর ভাই, আরেকটা তথ্য আছে। নেহালের সঙ্গে একটা মেয়ে থাকে না? ওই মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি। ওই মেয়েটা হলো কমিশনারের একমাত্র ভাতিজি। তার মানে আমি তো ভেবেছিলাম যে এখানে প্রশাসনের বেশি একজন তার সঙ্গে নেই, আর এখন তো দেখছি নেহালের সঙ্গে তার প্রশাসনও যুক্ত আছে। ঠিক আছে, সমস্যা নেই, ওই কমিশনারকে পরে দেখছি। আগে নেহালের সব কিছু বন্ধ করি, তারপর একে একে সব কিছুই করা যাবে। আর শোন, তোরা কিন্তু সাবধানে থাকবি, ঠিক আছে? আর আমি না বলা পর্যন্ত তোরা কিন্তু কেউ এই শহরে ঢুকবি না, ঠিক আছে? আর শোন, আর সবাইকে আমি যেভাবে কাজ করতে বলতেছি ওইভাবেই কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। আর ভাই, কালকে আমাদের 1 কোটি টাকার অস্ত্রগুলো আসবে। এই অস্ত্রগুলো
কোথায় নিয়ে যাব? আমাদের আসল গোডাউনে নিয়ে যাব নাকি এই শহরে ঢোকাবো, কোনটা? শোন, এই অস্ত্রগুলো কিন্তু তুই রিসিভ করতে যাবি না। এই অস্ত্রগুলো রিসিভ করার জন্য সাকিব যাবে। সাকিবকে দিয়ে এই অস্ত্রগুলো করানো হবে। কারণ হচ্ছে সব জায়গায় তুই গেলে তোর সমস্যা হতে পারে। ঠিক আছে ভাই। ভাই, আমি নেহালের গাড়ির জিপিএসের সবসময় ট্র্যাক করব। নেহাল কোথায় যায় আমি আপনাকে 24 ঘন্টার তথ্য দিব। আপনি কোনো চিন্তা করবেন না। আর ভাই, আপনি কিন্তু গ্যারেজের মেকানিক হিসেবে অনেক ভালো দেখায়। ফাজলামো করিস না। ফাজলামো করার অনেক সময় পড়ে আছে, ঠিক আছে? এখন যেটা বলেছি সেটা কর, বুঝতে পেরেছিস? তারপর আমি গাড়ি থেকে নেমে সোজা গ্যারেজে চলে আসলাম। আর গ্যারেজে আসার পরে আমি আবারও কাজ করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা গ্যারেজে কাজ করা শেষ করে সেখানে বসে আছি। আর বসে থাকার সময় হঠাৎ করে একটা কালো গাড়ি গ্যারেজে প্রবেশ করলো। আর সেই গাড়ি থেকে একজন বোরকা পরা মেয়ে নামলো। আমি এটা দেখে সত্যি অবাক হয়ে গিয়েছি, কারণ এত দামি গাড়ির মধ্যে একজন পর্দাশীল মেয়ে, সত্যি অন্যরকম ভালো লাগছে। মেয়েটার চোখগুলো দেখে তো আমি চোখের প্রেমে পড়ে গিয়েছি। এই প্রথম আমার কাউকে ভালো লেগেছে। আর তখনই আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, আমার একটা উপকার করতে পারবেন? আসলে আমার গাড়িটা ঠিকমতো ব্রেক কাজ করছে না। গাড়িটা যদি ব্রেকটা দেখে দিতেন তাহলে অনেকটা ভালো হয়। ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি গাড়িটা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তারপর ওনাকে একটা চেয়ার এনে দিলাম। আর চেয়ার এনে দেওয়ার পরে আমি গাড়িটা ঠিক করতে লাগলাম। আর প্রায় আধা ঘন্টার মতো গাড়িটার ব্রেকটা ঠিক করলাম ভালো করে। আর ঠিক করে দেওয়ার পরে উনি আমাকে 1000 টাকা দিলেন। আর 1000 টাকার নোটটা দিয়ে বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার উপকার করার জন্য। আর এই নিন 1000 টাকা, এটা রেখে দিন। আমার কাছে বেশি নেই, না হলে আরও দিতাম। ম্যাম এখানে টাকা লাগবে না। আর আমি শুধুমাত্র একটা নাইট টাইট করে দিয়েছি, এটার জন্য টাকা দিতে হবে না। আপনি চলে যান। আর 1000 টাকা আপনার কাছেই রেখে দিন, অন্যদিন না হয় দিয়ে দেবেন। তারপর মেয়েটা আমাকে টাকার জন্য অনেক জোরাজোরি করলো, কিন্তু আমি টাকাটা রাখলামই না। কারণ টাকাটা রাখলে তার সঙ্গে আমার আর দেখা হবে না। তারপর পরিচয় সম্পর্কে জানতে পারবো। আর আমার তো তার সম্পর্কে জানতেই হবে। আর যদি সব কিছু না জানতে পারি তাহলে কি আর হবে? এই প্রথম আমি কাউকে ভালোবাসলাম, আর সেই আমার প্রথম ভালোবাসা। তারপরে মেয়েটা চলে গেল, আর আমি মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আর তারপরে গ্যারেজেই বসে পড়লাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর রাত 8টার সময় আমি বাসায় ফিরলাম। আর বাসায় ফেরার পরে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তখন বুয়া এসে রান্না করে গিয়েছে। আর আমি খাবার খেয়ে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিলাম। আর তখনই সাকিব আমাকে কল দিল। আর সাকিব কল দিয়ে বলতে লাগলো, ভাই, তাড়াতাড়ি গোডাউনে আসলে ভালো হয়। এইমাত্র আমি ওইটাকে ধরে এনেছি, আর কোনো কিছু স্বীকার করছে না তার জন্যে। ঠিক আছে, তোরা তাহলে এখানে থাক, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তারপর আমি রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আমার জায়গায় চলে আসলাম। আর এসে দেখি ছেলেটাকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। তারপর আমি গিয়ে বুক বরাবর একটা লাথি মারলাম। আর লাথি মারার পরে আমি জিজ্ঞেস করলাম, তোর সাহস কি করে হয় তুই আমার ব্যাপারে অন্যদের কাছে তথ্য দিচ্ছিস? হ্যাঁ, আমি তো তোকে বিশ্বাস করে এই কাজটা দিয়েছিলাম, আর সেখানে কিনা তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। বল, তুই কার হয়ে কাজ করিস? আমার জীবন থাকতে আমি কখনোই এটা বলবো না। তোর যা ইচ্ছা করতে পারিস, আমি কোনো কিছুই বলবো না। আমরা মৃত্যু হাতে নিয়ে ঘুরি, বুঝতে পেরেছিস? মৃত্যুর জন্য পরোয়া করি না। আমি কে এটা হয়তো তুই জানিস না। সেই 12 বছর বয়স থেকে খুন করার অভ্যাস, আর খুন করতে করতে কখন যে মাফিয়া হয়ে গেলাম বুঝতেই পারলাম না। আর তুই আমার সামনে বসে এইসব কথা বলছিস? আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুই জানিস? ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোর জানতে হবে না, আমি তাহলে তোর ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে আমি মুখের মধ্যে রড ঢোকাতে লাগলাম। আর রড ঢোকাতেই সে ছটফট করতে লাগলো, আর মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো অনর্গল। তারপর আমি রডটা উঠিয়ে ফেলে দিলাম, আর মুখের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিতেই সে পাগলের মতো চিৎকার করতে লাগলো। আর তখন আমি বললাম, এটা তো শুধুমাত্র দিয়েছি একটা সামান্য কিছু। এখন যদি তুই আমার কথা না শুনিস বা আমার উত্তর না দিস তাহলে কিন্তু এর চেয়েও বেশি কিছু হতে পারে। আর আমার সম্পর্কে মনে হয়
তোর একটু হলেও ধারণা আছে যে আমি কি করতে পারি? ভাই ও অনেক খারাপ। ও আপনার নাম করে 2টা মেয়েকে ধর্ষণ করে খুন করে ফেলেছে। আর মেয়েগুলোকে খুন করার পরে ওখানে আপনার শার্টের টুকরা রেখে দিয়েছে। এটা পরে আমি জানতে পারি আর তাড়াতাড়ি করে প্রমাণটা লুকাই। বাহ, এত বড় সাহস তোর! তুই নিজেই 2টা মেয়েকে ধর্ষণ করেছিস, আর ধর্ষণ করার পরে সেখানে আমাকে ফাঁসানোর জন্য রেখে দিয়েছিস। ভালো কথা। ভাই বিশ্বাস করবেন না, মেয়েগুলো অনেক দরিদ্র পরিবারের ছিল। তারা দুজনেই বান্ধবী ছিল, আর 2 বান্ধবী কলেজ থেকে ফিরছিল। তখনই ওই শালা তার বন্ধু বান্ধব নিয়ে এসব কাজ করে। আর সেদিন আপনি তাকে আমাদের সঙ্গে কাজ করার জন্য বলেছিলেন, আর এটাই সুযোগ নিয়েছে সে। আমি তো তোকে আগেই সন্দেহ করেছিলাম যে তুই অন্য রকম লোক। তবু আমার দলের মধ্যে কেন নিয়েছিলাম জানিস? তোকে নিয়েছিলাম আমি একটু তথ্য পাই তোর কাছ থেকে, তোকে একটু চোখে চোখে রাখার জন্য। কিন্তু সেই যে তুই আগেই আমাকে ছোবল দিবি, এটা তো ভুল হয়ে গেছে। এখনো ভালো ভালো বলছি, আমাকে ছেড়ে দে। আমাকে যদি তুই ছেড়ে দিস তাহলে তুই বেঁচে যাবি। আমার উপরে যারা আছে তারা যদি একটাবার জানতে পারে যে তুই আমাকে আটকে রেখেছিস, তাহলে তোকে এখানেই পুঁতে রেখে দিবে। ওদের সঙ্গে লড়াই করার জন্য আমি নিজেকে এই অবস্থানে এনেছি, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস। ভালো কথা, তোর এখনো বুঝি শিক্ষা হয়নি, তাই না? সাকিব, তোমাকে কি করতে হবে জানোই তো। ভাই চিন্তা করবেন না, আমি তো সব কিছুই জানি। হাজার হোক আপনি তো আমাকে শিক্ষা দিয়েছেন, আপনার 3rd ডিগ্রি প্রয়োগ করি। তাহলে এই বলে আমি কাঁচের গ্লাসের মধ্যে অ্যাসিড নিলাম, আর অ্যাসিড নেওয়ার পরে তার একটা আঙ্গুল আমি এই অ্যাসিডের মধ্যে ধরে রাখলাম, আর তার গলা ফাটিয়ে সে চিৎকার করতে লাগলো। আর তখন ভাই বলতে লাগলো, হ্যাঁ, চিৎকার কর, একদম বুক ফাটিয়ে চিৎকার কর, কিন্তু কোনো লাভ হবে না। এখানে আমি ছাড়া আর কেউ নেই, তোকে কেউ বাঁচাতে আসবে না। আর তুই 2টা মেয়েকে ধর্ষণ করেছিস, এটার শাস্তি এখনো বাকি রয়েছে। ভাই ভাই আমাকে মারবেন না প্লিজ, আমি আর কখনো এমনটা করব না। আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে সব কিছু বলে দিচ্ছি। আমি নিহালের হয়ে কাজ করি। নিহাল আমাকে পাঠিয়েছে যে টেবিলের তথ্য দেওয়ার জন্য, আর আমি অনেক কৌশলে আপনার গ্যাংয়ের ভিতরে ঢুকে পড়ি। আর গ্যাংয়ের ভিতরে ঢুকেও আমি কোনো কিছু জানতে পারি না। আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু শুধু নিহালকে বলেছি, তার চেয়ে আর বেশি কিছু নয়। নিহাল আমাকে বলে দিয়েছে যে আপনি একটা ছবি যেন তাকে পাঠাই, কিন্তু এত কষ্ট করেও আপনার একটা ছবি আমি জোগাড় করতে পারলাম না। এই প্রথম আমি আপনাকে দেখলাম। পুরো আন্ডারওয়ার্ল্ডে আমাকে দেখার জন্য পাগল, আর আমার ফেসটা কেমন এটা নিয়ে তোলবার, আর সেখানে তুই সামান্য চামচিকা হয়ে আমার ফেস সবার সামনে এনে দিবি। এটা কি করে হয়? তাও আবার এটা নেহালের কাছে দিবি, আর নেহাল খুঁজে বের করবে? হ্যাঁ ভাই ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। আজ পর্যন্ত আমরা দুজন ছাড়া আপনাকে কেউ দেখেনি, আর সেখানেও আপনার ফেস রিভেল করে সবার সামনে নিয়ে আসবে। আমি সাকিব আর সাব্বিরের মোবাইল ঘাটাঘাটি করেছি, কিন্তু তাদের ফোনে আপনার একটাও ছবি নেই, কোনো তথ্য পাইনি আমি। মরার আগে তাহলে একটাবার শুনে যা। আমি এই শহরেই নেহালের বাসার কাছাকাছি একটা গ্যারেজে কাজ করি, আর নেহালের গাড়ির মধ্যে জিপিএস লাগিয়ে দিয়েছি। আর কোনো কিছু বলতে হবে তোকে? ঠিক আছে, এবার তাহলে ধর্ষণের শাস্তিটা দেই। তারপর আমি ছেলেটাকে ধরে তার যৌনাঙ্গ কেটে দিলাম, আর যৌনাঙ্গ কেটে দেওয়ার পরে আমি ছেলেটার বুক বরাবর কুপিয়ে হত্যা করলাম, আর সেখানে ডেভিল কিং লিখে দিলাম। আমার এসব করা দেখে সবাই ভয়ে চুপসে গিয়েছে। তারপর আমি সাব্বিরকে বললাম, সাব্বির, তুই এই লাশটাকে নিয়ে মোড়ের মধ্যে ফেলে দিয়ে আসবি, বুঝতে পেরেছিস? আর সাকিব, তুই আমার সঙ্গে আয়, একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে। তারপর আমি সাকিবকে নিয়ে গাড়িতে করে একটা জায়গায় যেতে লাগলাম, আর কিছুক্ষণ পরেই সেই জায়গায় চলে আসলাম। আর এখানে এসে দেখি অনেকেই মদ পান করে মাতলামো করছে। তারপর আমি একে একে ভেতরে চলে আসলাম, আর ভেতরে এসে দেখি আমার জন্য সেই মানুষটা অপেক্ষা করছে। আমি গিয়ে তার পাশে বসলাম, আর বসার পরে সে আমাকে বলতে লাগলো, ভাই আপনি এখানে? আগে জানলে আমি নিজেই তো আপনার কাছে চলে যেতাম। আপনি শুধু আমাকে একটা খবর দিতেন। আপনি কেন শুধু শুধু এখানে আসতে গেলেন? সাগর, আমি তোমার কাছে এসেছি একটা খবর নেওয়ার জন্য। তা বলো, এখন নতুন কোনো খবর আছে নাকি? আর শোনো, কমিশনারের মেয়েকে কিডন্যাপ করতে হবে, এবং সেটা তুমি করবে। ভাই আপনারা তো পাওয়ার থাকতে আপনি আমাকে দিয়ে কিডন্যাপ করাবেন? আমি তো কোনো কিছু বুঝতেই পারছি না।
আপনি যদি একটা চোখ দিয়ে ইশারা করেন তাহলে শুধু কমিশনারের মেয়ে কেন, মন্ত্রী মেয়েকেও যদি কিডন্যাপ করতে হয় তবুও নিয়ে আসবে ওরা। আপনি হলেন আমাদের ভাই। আমি এখানেই একটা প্ল্যান করেছি, সেই জন্য এটা তোমাকেই করতে হবে, বুঝতে পেরেছো? আর কোনো অবস্থাতেই কমিশনারের মেয়ের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, উনি যেন সম্পূর্ণ সুস্থ থাকে। ঠিক আছে ভাই, আমি কালকে আপনাকে এটা ডেলিভারি দিয়ে দিব, কোনো সমস্যা নেই ভাই। আরেকটা তথ্য ছিল, নেহাল কিন্তু আমাদের এখানে অনেক আসে এবং মেয়ে নিয়ে পূর্তি করে। যেটা বলেছিলাম সেই কাজটা কি হয়েছে? ডেজিকে নেহালের সঙ্গে ঝুলিয়ে দিতে বলেছিলাম, এখন কি ডেজি নেহালের সঙ্গে আছে নাকি অন্য কোথাও? ভাই, আপনি যেটা বলেছেন সেটা আমি করব না। এটা কি কখনো হয়েছে? সে ছোট্টবেলা থেকে আপনি আমাকে দিয়ে কাজ করান, আজ পর্যন্ত কোনো কাজ মিস হয়েছে? মিস হয়নি তো? তো মনে করেন এটা হয়ে গেছে, একটু পরেই ডেজি আসবে। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবে, তোমাকে কিন্তু কোনো অবস্থাতেই কেউ যেন সন্দেহ করতে না পারে। যদি তোমাকে একবার কেউ সন্দেহ করা শুরু করে তাহলে কিন্তু আমার প্ল্যানটা সাকসেসফুল হবে না। আর কথাটা মনে রেখো। আর কালকে সাকিবের সঙ্গে যাবে অস্ত্রগুলো নিয়ে আসার জন্য, ওকে? ঠিক আছে ভাই, আপনি যেরকমটা বলবেন। ভাই, ড্রিঙ্কস করবেন নাকি আজকে? অনেক দিন হয়েছে একসঙ্গে ড্রিঙ্কস করা হয় না, চলেন আজকে আড্ডা দে। এখন আড্ডা দেওয়ার সময় নেই, অন্য একদিন আড্ডা দেবো। আর আমি তোকে যেই কাজটা করতে বলেছি সেটা কর, আর একটু সাবধানে থাকবি। ওই দেখেন ডেজি চলে এসেছে, দেখ ভাই এসেছে, ভাইয়ের সঙ্গে কথা বল আর বিষয়টা সব কিছুই খুলে বল। তখনই ভাই তার নিজের মাস্ক পরে নিল, আর মাস্ক পরে নেওয়ার পরেই দেখি আমাদের সামনে এসে বসলো। বসে ভাইকে সালাম দিয়ে বলতে লাগলো, ভাই, আমি যেসব তথ্য জানতে পেরেছি সেসব তথ্য যদি আপনি জানেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে। ওরা পুরো দেশটাকে হাতানোর চেষ্টা করছে। এই জায়গায় এমপি আছে না, শরীফ আহমেদ, ওনাকে খুন করে ওনার জায়গাটা নেহাল দখল করার চেষ্টা করছে। শরীফ এখন সম্পূর্ণ বিপদের মুখে আছে। আর শরীফ আহমেদের মেয়ের হলো নাম ফারিহা। এই ফারিয়ার সঙ্গে নেহালের সম্পর্ক রয়েছে। আর এই ফারিয়াকে ধরেই শরীফ আহমেদকে গ্রাস করবে নেহাল। তবে নেহালের উপরে আরও একজন আছে যে সবগুলোর লিড দিয়ে থাকে। সবাই জানে নেহাল হলো বস, কিন্তু নেহালের উপরেও একজন আছে। তবে কে আছে সেটা আমি জানতে পারিনি। ও আচ্ছা, আর নেহালের কোথায় কোথায় গোডাউন আছে এটা কি জানতে পেরেছিস? এটা জানার কিন্তু খুবই দরকার। হ্যাঁ ভাই, আমি এটা জানতে পেরেছি নেহালের এই জায়গায় গোডাউন রয়েছে। আমি ফাইলগুলো নিয়ে এসেছি, এই নিন ফাইলগুলো, এটার মধ্যে সমস্ত তথ্য পাবেন। আর ভাই, নেহাল কিডন্যাপিংয়ের সঙ্গে জড়িত আছে। কিডন্যাপার রামিম ওর সঙ্গে তার হাত আছে। কিডন্যাপ করার পরে কোনো মেয়েকে ধর্ষণ করে ফেলে দেয় বা পাচার করে দেয়। বেশিরভাগ ধর্ষণ করার পরে মেয়েগুলো কিডনি বিক্রি করে দেয় মালয়েশিয়ায়। আমার মনে হচ্ছে তার বস হয়তো মালয়েশিয়ায় থাকে, কারণ এত সব দেশ থাকতে মালয়েশিয়ায় তার কেন এত লোকজন? ও আচ্ছা, প্রশাসনের মধ্যে কারা কারা নিহালকে সাহায্য করছে এটা কি তুই জানিস? আর আমার জন্য তোকে তোর নিজের ইজ্জত দিতে হলো, তার জন্য আমি লজ্জিত। ভাই, আপনি এটা কি বললেন? আমাকে তো সেই দিনে নেহাল ধর্ষণ করে ফেলেছে, এখন আর নতুন করে আর কি করবে? সেদিন যদি আপনি নিজের রক্ত দিয়ে আমাকে না বাঁচাতেন তাহলে আজকে আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি যেটা করেছিলাম এটা আমার দায়িত্ব ছিল, কিন্তু তুই যেটা এখন করছিস সেটা সত্যিই অন্যরকম একটা কাজ। এখানে জীবনের রিস্ক আছে, আর তোর যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাবে, একটু সাবধানে থাকিস। ভাই, আপনি ভালো কাজ করছেন। আপনি মাফিয়া হলেও আজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করেননি। এটার জন্যই আপনাকে আমরা সবাই এত ভালোবাসি। তবে ভাই, আপনার জীবনের গল্পটা আমরা একদিন শুনবো, আর আপনার জন্য জীবন দিতে পারলেও আমি ধন্য মনে করব। তারপর আমি ওদের সঙ্গে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে আমি আমার গাড়ি নিয়ে বাসায় আসতে লাগলাম, আর ওরা অন্য একটা গাড়ি নিয়ে আমার গোডাউনে চলে গেল। আর হঠাৎ করে কিছুদূর আসার পরে দেখতে পেলাম একটা গাড়ি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে বুঝতে পারলাম এটা সেই মেয়েটার গাড়ি, যেই মেয়েটাকে আমি ফ্রিতে গাড়িটা ঠিক করে দিয়েছিলাম। তারপর আমি গাড়ি থেকে নেমে পড়লাম, আর গাড়ি থেকে নেমে আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম একটু আড়ালে গিয়ে, আর হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে লাগলাম। আর সামনের দিকে যেতেই মেয়েটা আমাকে দেখতে পেয়ে ডাক দিয়ে বলল, আরে ভাইয়া, আপনি এখানে? প্লিজ, আমার গাড়িটা এখানে টায়ার পাঞ্চার হয়ে গেছে। এই গাড়িটার যে এত সমস্যা, আমি যদি আগে জানতাম তাহলে এই গাড়িটা নিয়ে কখনোই বেরোতাম না।
ম্যাম, এখন তো আর আপনি কোথাও গাড়ি পাবেন না, তাই গাড়িটা ধাক্কা দিয়েই গাড়ি নেওয়া লাগবে। আর আপনি এখন বাসায় চলে যান। তারপর আমি গাড়িটা ধাক্কা দিতে লাগলাম, আর মেয়েটা সামনে বসে স্টিয়ারিং ঘোরাচ্ছে। আর হঠাৎ করেই আমি লুকিং গ্লাসের দিকে দেখতে পেলাম যে মেয়েটা তার হিজাব খুলে ফেলেছে গরমের কারণে। আমি মেয়েটার চেহারা দেখে জাস্ট মানে অবাক হয়ে গেলাম। আর এতটা অবাক হয়েছে যেটা লিখে প্রকাশ করা সম্ভব না। আমি তাড়াতাড়ি করে ধাক্কা দিতে লাগলাম, আর তারপর গ্যারেজেও চলে আসলাম। গ্যারেজে নিয়ে আসার পরে মেয়েটা আমাকে গাড়ি থেকে নেমে বলতে লাগলো, আমি তো কোনো ভাবতেই পারিনি যে আপনার মতো একজন লোক ধাক্কা দিয়ে এতটা রাস্তা এই গ্যারেজে নিয়ে আসবে গাড়িটা। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করেছেন। আমি যে আপনার ঋণ কি করে শোধ করব সেটা বুঝতে পারছি না। ম্যাম, আপনার জন্য কোনো কিছু করতে পারলে আমার কাছে ভালো লাগবে। আর ম্যাম, আমাদের গরিব মানুষদের জন্য কোনো কিছু করা লাগবে না, শুধু দোয়া করবেন তাহলেই হবে। না, তবুও, কারণ আমি গাড়ি নিয়ে মাঝে মাঝেই লং ড্রাইভে একা একা ঘুরতে পছন্দ করি। আর অনেকবার দেখেছি আমি যখনই কোনো বিপদে পড়েছি তখনই কেউ না কেউ এসে আরও আমাকে বিপদে ফেলে দিয়েছে। আর এমন একটা নিরিবিলি রাস্তায় আমি একা ছিলাম, আপনি চাইলে কোনো কিছু করতেই পারতেন আমার সঙ্গে। এটা বাস্তবতার মধ্যেই হয়ে আসছে, তার জন্যই আপনাকে সরাসরি বললাম। আর সেই জন্যই আপনাকে সত্যি আমার অনেক ভালো লাগলো। ম্যাম, অনেক রাত হয়ে গেছে তো, তাহলে আপনি এখন এখানে একটু বসেন, আমি গ্যারেজ থেকে একটা গাড়ি নিয়ে আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তারপর আমি গ্যারেজ থেকে একটা গাড়ি বের করলাম, আর গাড়ি বের করার পরে ওনাকে গাড়িতে উঠতে বললাম। আর ওনাকে গাড়িতে উঠতে বলার পরে উনি সামনে এসে বসলো। আর সামনে বসার পর আমি কিছুটা বিতর্ক হলাম, কারণ ওনার মতো একজন লোক সে আমার পাশের সিটে বসে যাচ্ছে। তারপর আমাকে নিজে থেকেই বলতে লাগলো, ও সরি, আসলে আমার নিজের পরিচয়টা দিতে ভুলে গিয়েছিলাম। আমি তিশা চৌধুরী, শফিক চৌধুরীর একমাত্র কন্যা। আশা করি আমার বাবাকে ভালো করেই জানেন। হ্যাঁ ম্যাম, আপনার বাবাকে চিনব না এটা কি কখনো হতে পারে? আপনার বাবা মাঝে মধ্যে আমাদের গ্যারেজে গাড়ি পাঠায়, সেজন্য ওনার সঙ্গে মোটামুটি একটা পরিচিত হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলি, যদিও কথা বলাটা ঠিক না, ব্যক্তিগত প্রশ্ন। আচ্ছা, তোমাকে দেখে গ্যারেজের লোকের মতো তো মনে হয় না কেন? তোমাকে দেখে মনে হয় যে অনেক বড় কেউ। তোমার চেহারা তো এরকমই বলে। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? মানে আমার মতো গরিব ছেলেদের কি এত বড় কপাল আছে? আর চেহারা তো আল্লাহর দান। এই যে দেখুন, মানে বড় লোকদের মেয়েদের তো অনেকভাবে চলাফেরা করে, তাই না? ক্লাবে যায়, এখানে যায়, সেখানে যায়, কিন্তু আপনি হিজাব পরে চলাফেরা করেন, বোরকা পরেন, চলাফেরা করতেছেন। আপনার মতো বা কয়জনই আছে? আসলে আমার মা ছিল ধার্মিক, আর ছোটবেলা থেকেই আমাকে ওইভাবেই শিক্ষা দিয়েছে। আমি লাইফটাকে এনজয় করি, তবে সেটা পর্দার মধ্যে থেকে, কারণ আমি চাই না যে আমার কারণে আমার বাবা মায়ের কোনো অসুবিধা হোক। কেউ যেন আমাকে নিয়ে বাবা মায়ের কাছে উল্টাপাল্টা কোনো কিছু বলতে না পারে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনাকে যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি। সত্যি কথা, মানে আপনার কাছ থেকে কিছু শেখার আছে আমার। না, আমি ওইরকম কোনো কিছু হয়ে যায়নি যে আমার কাছে তোমার শিখতে হবে। আর তুমি কিছু মনে করো না, তোমাকে তুমি করেই বলছি। আর আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু ম্যাম, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব কি হবে বলেন? আপনার তো বন্ধুত্ব থাকার কথা অনেক বড় বড় লোকেদের সঙ্গে, কিন্তু সেখানে কি না আপনি একজন গ্যারেজ মেকানিকের সঙ্গে বন্ধুত্ব করবেন? এটা হয় না। কেন হয় না? আমি আমার এই স্ট্যাটাসকে কোনো রকম কোনো কিছু মনে করি না। যদি আমার পজিশন আর স্ট্যাটাসকে মূল্যবান মনে করতাম, তাহলে আজকে আমি এখানে থাকতাম না। আজকে আমি অন্যরকমভাবে থাকতাম। আমি সবাইকে পছন্দ করি, তুমিও মানুষ, আমিও মানুষ। তাছাড়া তোমার মতো ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে খারাপ হবে না নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু, কিন্তু আমি চাই না যে আমাদের বন্ধুত্বের ব্যাপারে কেউ জানুক, কারণ এতে আপনারই সমস্যা হবে। এখন থেকে আর কোনোদিন আপনি করে বলবে না। যদি আপনি করে বলো তাহলে কিন্তু মেরে তোমার নাক ফাটিয়ে দিব, বুঝতে পেরেছো? আচ্ছা, এই সামনে রেখো, এটাই আমাদের বাসা। চলো বাসায় যাই। না, অন্যদিন যাব। আজকে না হয় তুমি বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে, আর এইভাবে রাতের বেলা ঘোরাফেরা করাটা উচিত নয়, ঠিক আছে? এইভাবে যে রাতের বেলা ঘোরাফেরা করা উচিত নয় এটা তো আমি ভালো করেই জানি, কিন্তু এখন তো তুমি আছো, তোমাকে নিয়ে না হয় ঘুরতে যাব।
তারপর আমি তিশার সঙ্গে আরও কিছু কথা বলে গাড়িটা নিয়ে সোজা গ্যারেজে চলে আসলাম। আর গ্যারেজে আসার পরে গাড়িটা রেখে আমি সোজা বাসায় আসলাম। আর বাসায় আসার পরে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। আমি রুমের মধ্যে এসে একা একাই হাসতে লাগলাম, কারণ আমি তো তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি, আর তোমাকে কাছে পাওয়ার জন্য কত কিছুই না করেছি। তুমি কি মনে করেছো আমি তোমার ব্যাপারে কোনো কিছুই জানি না? এটা ভুল ভাবছো মিস্টার শাহরিয়ার রহমান। আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। ডেভিল কি, তুমি যে অপারেশন করতে এসেছো এটা তো আমি অনেক আগে থেকেই জেনে ফেলেছি। আর যদি নাই জানতাম তাহলে তোমাকে আমি ভালোবাসতে পারতাম, কিন্তু তোমার কাছ থেকে সেই কাহিনীটা আমার শুনতে হবে। তুমি কেন এই পথে আসলে? তুমি তো ভার্সিটির টপার ছাত্র ছিলে, সেই ভার্সিটি থেকে তোমাকে আমি পছন্দ করি। তুমি হারিয়ে গেলে, আর হারিয়ে যাওয়ার পরে একদিন দেখলাম তোমার এই অবস্থা। যেই ছেলে লাজুক স্বভাবের ছিল সেই ছেলে এখন একের পর এক খুন করে বেড়ায়। মাফিয়া কিং, আন্ডারওয়ার্ল্ডের সমস্ত দায়িত্ব তার উপরে। কিভাবে কি করছো তুমি, এগুলো আমার জানতে হবে। তারপর এসব ভাবতে ভাবতেই আমি কখন যে ঘুমিয়ে পড়লাম মনে পড়ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে নাস্তা করতে টেবিলে আসলাম। আর তখনই বাবা বলতে লাগলো, কি রে মা, তুই এভাবে ঘোরাফেরা কেন করছিস রাতের বেলা? তুই যে একটা মেয়ে, সেটা কি তুই ভুলে যাচ্ছিস? তোর জন্য আমার কতটা টেনশন হয় তুই কি জানিস? যেদিন নিজে মা হবি সেদিন বুঝতে পারবি সন্তানের জন্য পিতামাতাদের কতটা কষ্ট হয়, কতটা চিন্তা হয়। বাবা তুমি তো জানো সব কিছু, তাহলে কেন শুধু শুধু এসব বলছো? আর তুমি এটা বলার পরেই এখন বলবে আমার বিয়ের কথা, তাই না? দেখো, এখন যদি বিয়ের কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আজ প্রায় 2 বছর ধরে তুই শাহরিয়ারকে ভালোবাসিস, কিন্তু এখন পর্যন্ত শাহরিয়ারকে বলতে পারলি না কেন? এভাবে চুপ থাকলে কি আর হবে? বিয়ে করতে হবে না তোর? আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কখনো কথা বলতে পারবো না। তুমি নাস্তা করে অফিসে চলে যাও, আমার অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? আর আমার কোনো কিছু হবে না, তুমি নিশ্চিত থাকো। তারপর এভাবেই পার হয়ে যায় আরো বেশ কিছুদিন। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে খাবার খেয়ে গ্যারেজে চলে আসলাম। আর গ্যারেজে আসার পরেই ম্যানেজার সাহেব আমাকে দেখে বকা দিতে লাগলো। আমি অনেকটা দেরি করে এসেছি। এই ম্যানেজার সাহেবকে যে মাঝে মাঝে ইচ্ছে করে যে শালাকে একদম মেরে দেই, কিন্তু আমার কাজের জন্য কিছুই করতে পারছি না। আজ পর্যন্ত কেউ আমার উপর কথা বলার সাহস পায় না, আর ও আমাকে অর্ডার দেয় এটা ওটা এনে দেওয়ার জন্য। আমি গ্যারেজে এসে আমার মতো করে কাজ করছিলাম, আর তখনই হঠাৎ করেই তিশা চলে আসলো। আর তিশা এসে বসে পড়ল, আর তিশাকে দেখে ম্যানেজার সাহেব বলতে লাগলো, ম্যাডাম, আপনার গাড়িটা ঠিক করা হচ্ছে। আপনার গাড়িটা ঠিক করতে আরো 1 ঘন্টা সময় লাগবে। ম্যাম, আপনি একটু দয়া করে অপেক্ষা করুন। ঠিক আছে ঠিক আছে, এত কথা বলতে হবে না, আপনি এগিয়ে ওইখানটায় বসে থাকুন, আমি দেখব যে গাড়িটা কিভাবে ঠিক করে। আপনি এখান থেকে যান। তখনই ম্যানেজার চলে গেল। আর ম্যানেজার চলে যাওয়ার পরেই তিশা আমার কাছাকাছি এসে হাসতে লাগলো। বুঝতে পারলাম ম্যানেজারকে সেই তাড়িয়ে দিয়েছে। তখন তিশা আমার কাছে এসে বলতে লাগলো, দেখেছো আমার মাথায় কত বুদ্ধি, আমি কত প্ল্যান করে ম্যানেজারকে এখান থেকে সরালাম। ম্যানেজারের সামনে কি আর তোমার সাথে গল্প করা যাবে? বলতে হবে যে তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। তা এখানে এত সকাল সকাল কেন এসেছো? গাড়ির চালনা ধরে নাকি এমনিতেই আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য? ভার্সিটিতে তো প্রতিদিন যেতে ভালো লাগে না, তাই তো আসলাম তোমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। গাড়িটা ঠিক করে আমার সঙ্গে বের হতে পারবে তুমি? আরে পাগল নাকি, ম্যানেজার আমাকে পুরো বাস দিয়ে দেবে, আমি যেতে পারবো না। হয়তো বিকেলের দিকে যেতে পারবো। তারপর আমি তিশার সঙ্গে অনেক কথা বলতে লাগলাম। আর হঠাৎ করেই তিশাকে কেউ যেন টার্গেট করেছে। আমি তাড়াতাড়ি করে তিশাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিলাম। আর ফেলে দেওয়ার পরেই একটা গুলি পাশ দিয়ে চলে গেল। তারপর আমি তাড়াতাড়ি করে তিশাকে নিয়ে ভিতরে চলে আসলাম। আর ভিতরে আসার পরে তিশা বলতে লাগলো, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, ওরা আমাকে কেন গুলি করবে? আমি তো কারোর সঙ্গে কোনো অন্যায় করিনি। এখন আমি তোমাকে এই বিষয় নিয়ে কোনো কিছু বলতে পারবো না। ওরা হয়তো তোমাকে অ্যাটাক করতে এসেছে, হয়তো তোমার বাবার সঙ্গে শত্রুতা আছে এজন্য। তারপর হঠাৎ করে দেখলাম একজন বন্দুক সামনে করে দিয়ে এদিকে আসছে। আমি তাড়াতাড়ি করে উঠে তাকে একটা লাথি মেরে তার হাত থেকে বন্দুকটা নিয়ে তাদেরকে গুলি করতে লাগলাম। আর এটা দেখে তিশা মোটামুটি অবাক হয়ে তাকিয়ে আছে।
আর অবাক হওয়ারই কথা, তিশা হয়তো ভেবেছিল আমি এসব চালাতে পারি না, কিন্তু এখন তিশা সব কিছু জেনে গিয়েছে। কি করব কোনো কিছুই বুঝতে পারছি না, তবে তিশাকে সবটা বুঝতে দেওয়া যাবে না। তারপর ওরা চলে গেল, আর ওরা চলে যাওয়ার পরেই তিশা আমার কাছে এসে বলতে লাগলো, আমি তো ভেবেছিলাম তুমি শুধুমাত্র একজন গ্যারেজ মেকানিক, কিন্তু তুমি এসব দামি দামি মেশিন কি করে চালাতে পারো বলো? তুমি কি সত্যি করে বলো? তিশা, আসলে আমি তোমাকে এই বিষয় নিয়ে কোনো কিছুই বলতে পারবো না, কারণ তোমার কাছে আমি কখনো মিথ্যা কথা বলিনি এখন পর্যন্ত, আর বলবোও না, কারণ ভালোবাসার মানুষের কাছে মিথ্যা কথা বলা যায় না। তার মানে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? কিন্তু তোমার অবস্থান আর আমার অবস্থা কোথায়, এটা কি তুমি একবার ভেবে দেখেছো? তুমি কি এটা জানো না? আমি জানি যে তুমি আজকে থেকে আমার সঙ্গে কখনোই যোগাযোগ করবে না, কারণ তুমি হয়তো ভেবেছিলে আমি শুধুমাত্র একজন গ্যারেজ মেকানিক। এখন তুমি আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো, আর সন্দেহ করাটাই স্বাভাবিক, আর সেই জন্য আমি তোমাকে বলে দিলাম। আসলে আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিনই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তুমি ডেভিল কিং। তুমি ছদ্মবেশে এই গ্যারেজে কাজ করো, তাই না? তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিভাগ থেকে পাশ করে এসেছো, ব্যাচ 2019। তোমার বাবা ছিলেন একজন ডাক্তার, তোমার মা ছিলেন গৃহিণী, তুমি ছিলে তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু তুমি এই পথে কিভাবে আসলে? তাহলে তুমি আমাকে অনেকদিন ধরেই লক্ষ্য করছো। ঠিক আছে, আমি তোমাকে সত্যি কথা বলছি, কিন্তু তুমি আমাকে কি করে চিনতে পারো? কই, আমি তো ভার্সিটি থাকা অবস্থায় তোমাকে কখনোই দেখিনি। তুমি যে বছর ভার্সিটি থেকে বের হয়ে যাবে সেই বছর আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছিলাম। তোমাকে আমি একদিন দেখতে পেলাম যে তুমি কয়েকটা মেয়েকে কিছু বখাটে ছেলেদের হাত থেকে রক্ষা করেছো, আর মেয়েগুলো তোমাকে অনেক প্রশংসা করেছিল। আর এটা দেখার পর মোটামুটি তোমার প্রতি একটা ভালো লাগা কাজ করে। তারপর ভার্সিটিতে সকলেই তুমি সমস্যার সমাধান করে দিতে। বিশ্বাস করো, কপালের জন্য ঝগড়া লাগলে তুমি সেটা সমাধান করে দিতে। সবার কাছে তুমি অনেক ভালো একজন ছেলে ছিলে, আর সবাই চাইতো যে তুমি যেন এই ভার্সিটির ভিপি হয়ে সবার সাথে কাজ করো। তারপর তুমি সবার কথা রক্ষা করতে তুমি ভিপি নির্বাচন করো, সেখানে তুমি বিপুল ভোটে জয়লাভ করো। তারপর তোমার কাছে যাওয়ার সাহস আমার হয়নি, যদিও আমি চাইলে পারতাম তোমার সঙ্গে দেখা করার, কিন্তু তোমাকে দূর থেকেই অনেক ভালো লাগতো। আমার এটাই, আমি এনজয় করতে চেয়েছিলাম। যেহেতু তোমার ব্যাপারে আমি খোঁজ নিয়েছি, তাই সেই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম যে তোমাকেতেও আমি একদিন পাবো। তাহলে শুধু শুধু কেন সবার সামনে কথা বলতে যাব? লজ্জার কারণেই কথা বলিনি, তোমার সামনেই যায়নি। তুমি কি কখনো খেয়াল করতে যে কেউ তোমার পিছু নিত মাঝে মধ্যে? হ্যাঁ, সেটাই আমি ছিলাম। আর মাঝে মধ্যে তুমি খেয়াল করতে যে তোমার বাইকের উপরে কেউ গোলাপ রেখে আসতো, সেই গোলাপটা একমাত্র আমি রেখে আসতাম। এসব দুষ্টুমি আমার কাছে অনেক ভালো লাগতো, আর সেই জন্যই আমি এসব চালিয়ে যেতে লাগলাম। তারপর হঠাৎ করেই তুমি ভার্সিটি আসা বন্ধ করে দিয়েছো। আমিও বাবার সঙ্গে বেরোতে চলে গিয়েছিলাম, কারণ আমি যে একজনের কাছে জানতে পেরেছিলাম যে তুমি নাকি অনেকদিন ভার্সিটিতে আসবে না। আর তখনই বাবা আমাকে নিয়ে বিদেশে যেতে চেয়েছিল, কারণ বাবার একটা অপারেশন হবে, সে কারণে ঘোরাও হলো, প্লাস বাবার চিকিৎসাটাও হয়ে গেল। তারপর আমি বাবার সঙ্গে বিদেশে চলে আসি, কিন্তু অপারেশন করতে অনেক সময় লেগে যায়, আর তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। সেখান থেকে অবশ্য চেষ্টা করেছিলাম যে তোমার নাম্বারটা নেওয়ার জন্য, তোমাকে ফেসবুকে অনেক নক দিয়েছি, কিন্তু তুমি মেসেজ সিন করোনি। তারপর প্রায় 6 মাস পর ফিরেছিলাম, আর ফেরার পরে জানতে পারলাম তুমি নাকি মারা গেছো, তোমার পরিবারকে নাকি কেউ মেরে ফেলেছে। কিন্তু সত্যি কাহিনীটা যে কি সেটা আমি কোনো কিছুই জানি না। ঠিক আছে, তাহলে শোনো, আমি বিপি হওয়ার পরে অনেকটা দায়িত্ব বেড়ে গিয়েছিল, অনেকজনের সাথে আমার পরিচয় হয়েছিল, বিশেষ করে রাজনৈতিক দিক দিয়ে আমি ইনভলভ হয়ে গিয়েছিলাম, যেটা বাবা মা দুজনেই পছন্দ করতো না। আমি বাবা মাকে অনেক বুঝিয়েছি, আর অনেক বোঝানোর পর বাবা একদিন বলল আমি যাই কিছুই করি না কেন মানুষের জন্য কোনো ক্ষতি যেন আমি না করি। বাবা মানুষের সেবা করত, সেখানে আমি যদি ক্ষতি করি মানুষ তাহলে অনেক খারাপ বলবে, আর নিজের কাছে একটা খারাপ লাগবে। তাই এভাবে অনেকজনের সাথে পরিচয় হয়, আর রাজনীতিতে প্রবেশ করলাম। আর রাজনীতিতে প্রবেশ করার পরে অনেক অবৈধ কাজ আমাকে দিয়ে করাতে চেয়েছিল, যেহেতু আমার অনেক মানুষ ছিল তার জন্য আমাকে দিয়েই অনেক কাজ করাতে চেয়েছিল, কিন্তু এগুলো আমি আমার ভার্সিটিতে প্রবেশ করতে দিতাম না। বিশেষ করে ড্রাগস, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো আমি আমার ভার্সিটিতে প্রবেশ করতে দিতাম না। এটা নিয়ে আমি প্রিন্সিপালের সঙ্গে অনেক কথা বলেছি,
উনিও আমাকে বলেছেন যে তুমি তোমার মতো কাজ করে যাও, আমরা তোমার পাশে আছি। কিন্তু এসব যে আমি না করেই সকল কাজে তাদের বাধা দেই, সেই জন্য আমার অনেক শত্রু বেড়ে গিয়েছে। আর আমার জন্য ওরা ব্যবসাও করতে পারছিল না। তো একদিন একটা কাজে আমি খুলনায় চলে আসি। এখানেও এসেছি একজনের সঙ্গে দেখা করতে, বিশেষ করে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আর সেদিন রাতেই সবাই মিলে আমার মা বাবাকে খুন করে, সাথে আমার খুব কাছের ভাই ব্রাদার যারা ছিল তাদেরকেও মেরে ফেলে। আমি যখন এমপি সাহেবকে ফেলে আসতে যাব, তখনই এমপি সাহেবও আমাকে আটকে ফেলে। আর আটকে ফেলে এমপি সাহেব আমাকে অনেক নির্যাতন করে, একটা নদীর পাড়ে ফেলে আসে। ওরা হয়তো ভেবেছে আমি মারা গিয়েছি, তার মানে এটা তাদের প্ল্যান ছিল। তারপর নদীর পাড়ে একটা লোক আমাকে তুলে নিয়ে গিয়ে সুস্থ করে। শেষবার আমি আমার মা বাবার মুখটা পর্যন্ত দেখতে পারিনি। তারপর থেকেই আমি নিজেকে এই অবস্থায় জড়িয়ে ফেলি। এখন আমি আন্ডারওয়ার্ল্ডের কিং। সবই তো শুনলে। হয়তো তোমার এখন ঘৃণা হচ্ছে, কারণ আমি অনেক মানুষকেই মেরে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমার এটা ছাড়া কোনো কিছুই করার ছিল না। আমি যে পর্যন্ত সবাইকে নিজের হাতে শাস্তি দিতে না পারবো, সে পর্যন্ত এসব চলবে। আমি তোমার সব কিছু শোনার পরেও আগে যেমনটা আমি তোমাকে ভালোবাসতাম, এখনো আমি ঠিক এমনটাই তোমাকে ভালোবাসি। আর তুমি কি জানো, তোমাকে আমি যেদিন প্রথম গ্যারেজে দেখেছিলাম, সেই দিন আমি কতটা খুশি হয়েছি। দেখো, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো সেটা জানি না, তো আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আমি তোমার সঙ্গে থাকতে চাই। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। দেখো তিশা, তোমাকে আমি ভালোবাসি এটা ঠিক, তবে তোমার সঙ্গে আমার মনে হয় না কখনোই এক হবে। কারণ দেখো, আমার কোনো পিছুটান নেই। আমি যদি মারা যাই তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সুন্দর একটা ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। আমার এমন অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে তোমাকে জড়াতে পারবো না। তুমিও তো আমাকে অনেক ভালোবাসো, আর যদি ভালো নাই বাসতে তাহলে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে সময় দিতে না। আমাকে যদি কেউ কোনো কিছু করতো তাহলে তুমি তাকে গিয়ে মারতে না। এই যে একটু আগে তুমি আমাকে বাঁচালে, এটা কখনোই করতে না। আমার জন্য তোমার চোখে ভালোবাসা দেখেছি, আর কত উদাহরণ চাও তুমি। দেখো তিশা, তুমি আমার ব্যাপারটা কেন বুঝতে পারছো না? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এই বিষয়টা, কারণ আমার জীবনের কোনো লক্ষ্য নেই। আমি কি করব না করব সেটা আমি নিজেও জানি না। তোমাকে সাথে রেখে তোমার জীবনটা নষ্ট করতে পারবো না। প্লিজ তুমি ফিরে যাও, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করবে না। আমি তোমাকে সব কিছু থেকে ব্লক করে দেব, আর কোনো দিন আমি তোমার সামনেও আসবো না। আর তুমিও প্লিজ আমার সামনে এসো না। প্লিজ, তুমি যদি আর একটা এসব কথা বলো তাহলে কিন্তু আমি আমার নিজেকে শেষ করে দেব। তখন বুঝতে পারবে আমি কি ছিলাম তোমার জীবনে। এত বছর ধরে তোমাকে আমি ভালোবাসি, এতদিন ধরে আমি পাগলের মতো ছটফট করছি তোমাকে একটা নজর দেখার জন্য, আর এখন তোমাকে আমি কাছে পেয়েছি, আর এখন তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। এটাই কি তাহলে তোমার শেষ কথা? যদি এটাই তোমার শেষ কথা হয়, তাহলে আমি আমার নিজেকে শেষ করে দেব। তুমি তাহলে তো ভালো থাকবে, তাই না? প্লিজ তিশা, তুমি কেন শুধু শুধু পাগলামি করছো? তুমি আমার একটা কথা বুঝতে চেষ্টা করো। আমি অনেক বিপদের মধ্যে থাকি, কখন কি হয়ে যায় ঠিক নেই। তুমি আমার একটা আলাদা টেনশন, আমি এই টেনশনটা নিতে চাচ্ছি না। আমি একমাত্র তোমার পিছুটান, আর আমার জন্যই তুমি সব কিছু ছেড়ে আমার জন্য তুমি ভালো হয়ে যাবে। আমি চাই তুমি সেই আগের মতো ফিরে আসো। আর তুমি তো আর অশিক্ষিত না, তুমি একজন শিক্ষিত ছেলে। শিক্ষিতরা এভাবে কথা বলে না, তাদের সুন্দর জীবন হয়। সবার জীবন সুন্দর হবে এমন তো কোনো কথা নেই। কিছু কিছু জীবন এভাবেই শেষ হয়ে যায়, বুঝতে পেরেছ? সময় এবং পরিস্থিতি তাকে পরিবর্তন করতে বাধ্য করে। তখনই তিশা কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওর নিজেকে সামলাতে পারলাম না, আমিও তিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এভাবেই কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতে পারলাম না। তারপর আমি তিশাকে নিয়ে সারাটা দিন ঘুরে বেড়ালাম। আর সারাদিন ঘোরাফেরা করার পরে আমি তিশাকে বাসায় এগিয়ে দিতে যাচ্ছি, আর তখন তিশা আমাকে বলতে লাগলো, আমি তোমাকে একটা কাজে সহযোগিতা করতে পারি। শোনো, কমিশনারের ভাতিজি ফারিয়া কিন্তু নেহালের সঙ্গে কাজ করে। হয়তো সে সবার সামনে আসে না, কিন্তু ওই ফারিয়া যে কতটা খারাপ আর ওই ফারিয়া যে কতটা জঘন্য কাজ করে, এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করি, আর সেই জন্যই আমি খুব ভালো করেই জানি। আগের ভার্সিটি থেকে তো চলে এসেছি, কারণ বাবার ব্যবসার কাজে এখানে থেকে চলে এসেছিলাম।
তারপর আমাকে এখানে নিয়ে এসেছে। ইউনিভার্সিটিতে এসে অনেক কিছুই দেখেছি এবং দেখছি। ঠিক আছে, তুমি নিজে একটু সাবধানে থেকো, তাহলেই হবে। আর আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? তুমি নিজে সেফ থাকলে আমি টেনশন মুক্ত থাকবো। তারপর এভাবে কথা বলতে বলতে তিশাদের বাসার সামনে চলে এলাম। তিশাকে নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে আমি ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমি আমার ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। আর তখনই সাকিব কল দিয়ে বলতে লাগলো, ভাই, আমাদের 2 ট্রাক ভর্তি আমাদের অস্ত্র এসেছে। আমাদের কাছে এখন ফুল লোড জিনিসপত্র আছে। তাদের সঙ্গে লড়াই করতে পারবো আমরা। আমি সকল জায়গা থেকে লোক এনে গোডাউনে রেখেছি। সবাই আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। কি করব? শোন, এখন আমি তোকে ইমেইলে কিছু ফাইল পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই ফাইলগুলো দেখে দেখে নেহালের সমস্ত জায়গাগুলো ধ্বংস করে দিবি। নেহালের যে যে জায়গাগুলোতে তার অপকর্ম আছে সবগুলোকে ধ্বংস করে তার লোকগুলোকে মেরে ফেলবি। আমি চাই না জায়গাগুলোর কিছু থাকুক। নেহাল যেন কিছুটা হলেও ভয়ে ভয়ে থাকে। আর সব কিছু কমপ্লিট করার পরেই আমি তাকে অ্যাটাক করব। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করব। আমি আপনার কথা মতোই সব লোক পাঠিয়ে দিচ্ছি। আর আমাদের বিশ্বাস আমরা এই কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবো। নেহালে কোনো ক্ষমতা নেই আমাদের উপর কিছু করার। তারপর আমি সাকিবের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বললাম। আর কথা বলার পরে প্রায় কিছুক্ষণ পরেই আবারও তিশা কল দিল। আর তিশা কল দিয়ে আমাকে বলতে লাগলো, এই, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। বাবার সঙ্গে নেহাল, তারপরে এমপি সাহেব, আরো বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিরা দেখা করতে এসেছে। আচ্ছা তিশা, তুমি একটু কাছাকাছি গিয়ে শোনো তো যে নেহাল তোমার বাবাকে কি বলে। আর ওরা কি দরজা বন্ধ করে মিটিং করছে? হ্যাঁ, আমি তো শুনলাম একটু আগে। আর ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে নেহালের বাবাকে বস বলে ডাকছে, এটাই শুনেছি। আর এটা আমার সন্দেহ জাগছে, তাই তোমাকে কল দিয়ে বললাম। আমি এর আগে বাসায় আসতে দেখি নাই। তিশা, আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো তুমি চুপচাপ শুনবে, ওকে? আমি তোমাকে কিছু ভিডিও ফুটেজ আর কিছু ছবি পাঠাচ্ছি। আচ্ছা, তোমার বাবা কি বাম হাত দিয়ে পিস্তল ধরে? মানে বাম হাতে কি বেশি কাজকর্ম করে সে? এটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমার সামনে তো কখনো পিস্তল ধরেনি। আমি জানি না যে বাবার কোনো পিস্তল আছে কিনা, তবে বাবা আমাকে থাপ্পড় মারার সময় বাম হাত দিয়ে থাপ্পড় মারে, এটা বলতে পারবো। দেখো, আমি তোমাকে কিছু ভিডিও ফুটেজ আর ছবি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? এগুলো দেখে বলো তো যে এটা কি তোমার বাবার মতো দেখা যায়? আমি কল কেটে দিয়ে ভিডিও ফুটেজ আর ছবিগুলো দেখতে লাগলাম। আর ছবিগুলো দেখতে দেখতে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি, কারণ এই ছবির সঙ্গে বাবার সবটা মিলে যাচ্ছে। তার মানে বাবা এসবের সঙ্গে জড়িত। তারপর আমি আবারও তাকে কল দিলাম আর কল দিয়ে বলতে লাগলাম, আরে তুমি ঠিকই ধরেছো, এটাই আমার বাবা। হয়তো অন্ধকারে তার ছায়াটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু আমি এটা 100% শিওর, এটাই আমার বাবা। আমি তোমার বাবাকে খুব ভালো করে চিনি। আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবে, ওকে? তোমার বাবা হলো এমন একজন যাকে আমি এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি, যার জন্য আমি আজকে এই জায়গায় এসেছি। মানে দেশের মধ্যে যত ডার্ক মাদকদ্রব্য, মেয়ে পাচার থেকে শুরু করে সকল কিছুই নিয়ন্ত্রণ করে তোমার বাবা। আর তোমার বাবার হয়ে শুধুমাত্র তারাই কাজ করে, নেহাল, এমপি সাহেব। ওরা শুধু তোমার বাবার কিনা গোলাম। কি বলছো তুমি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করব? নিজের বাবা এসব করে, এই জন্যই তো বাবা আমাকে ওনার সঙ্গে রাখতে চাচ্ছে না। আমাকে বারবার বলেছে, আর এখনো বলে আমি নাকি সেই আগের ভার্সিটিতেই চলে যেতাম। এখানে নাকি বাবার অনেক শত্রু আছে, সেই জন্য। তবে আমি মাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু মা যেতে চায় না। তিশা, তোমার বাবা একজন মাফিয়া কিং এর হেড। তোমার বাবার কথায় কিন্তু সব কিছু হয়। তাই আমি যা কিছু করব আমি কিন্তু তোমাকে দেখে করব না। তোমার বাবা দেখে আমি তাকে কখনো ক্ষমা করব না, কারণ উনি আমার বাবা মাকে মেরেছে। ওনার ষড়যন্ত্রেই আমার এতগুলো লোক হারিয়েছি। সবাই আমার খুব কাছের ছিল। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ভালোবাসা এক জিনিস আর প্রতিশোধ হলো আর এক জিনিস। আশা করি তুমি বুঝতে পেরেছ। আমি তেমন সুন্দর করে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। এখন তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি তোমাকে কখনোই বাধা দেব না, কারণ তোমার কাছে এটা খারাপ লাগতে পারে যে আমি তোমার বাবার সঙ্গে
রক্তারক্তি চাচ্ছি। আমার বাবা যেসব অন্যায় করেছে আর যেসব কর্ম করেছে তার জন্য উনি ঠিক শাস্তি পাবে। তার জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাব, এটা কোনো কথা হলো? আমাদের ভালোবাসা ঠিক থাকবে। বাবা যা করেছে সেটার জন্য তো শাস্তি পাবে, এখানে আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, তুমি তাহলে ফোনটা কাছাকাছি নিয়ে যাও, আমি ওদের কথাবার্তাগুলো একটু শুনবো। ওরা কি সব কথা বলছে সেটা আমার শুনতে হবে। তারপর তিশা মোবাইলটা নিয়ে কাছাকাছি চলে গেল, আর কাছাকাছি যাওয়ার পরেই আমি ওদের কথাবার্তা শুনতে লাগলাম। তখন নেহাল বলতে লাগলো, বস, আমি কিন্তু অনেক ভয়ে ভয়ে থাকি, কারণ ডেভিল কিং এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর কর্মকাণ্ড দেখে কি আপনি একটু ঘাবড়ে যাচ্ছেন না? আপনি কি একবার ভেবে দেখেছেন ও কি করতে পারে? আপনি যদি কোনো কিছু না করেন তাহলে কিন্তু সব কিছু হারাতে হবে। সেটাই তো আমি বুঝতে পারছি না। ও তো এতদিন সবার সামনে ছিল না, আমাদের কোনো কিছু করেনি, কিন্তু হঠাৎ করে এসে এসব কিছু সামনে নিয়ে আসছে। আর দিনের পর দিন প্রশাসনের যন্ত্রণা আর এদিকে তার যন্ত্রণা, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আমাদের সমস্ত গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে আমাদের লোকগুলোকে মেরে ফেলেছে, আর এমনভাবে নৃশংসভাবে মেরেছে যেটা দেখার মতো নয়। সে কোথায় থাকে, কি করে, তার কোনো ছবি কোনো কিছুই তো আমাদের কাছে নেই। আর আমি ফারিয়াকে বলেছি, কিন্তু ফারিয়া তো কোনো ব্যবস্থা করতে পারছে না। ওই ফারিয়াকে দিয়ে কোনো কিছু হবে না, কারণ ওই ফারিয়া তো ওই ডেভিল কিংকে খুঁজে পাচ্ছে না। আমাদের যত লোক আছে সব লোকগুলোকে একসঙ্গে আসতে বল, আমি কিছুদিনের মধ্যেই তাকে অ্যাটাক করব। যদি ওর কোনো কিছু নাই জানেন তাহলে আমরা কি করে অ্যাটাক করব? আর আপনি এখনও এই কিছুদিন করছেন। এদিকে আমি অনেক টেনশনে আছি, আমাকে কোনো সময় কোন দিক দিয়ে মেরে ফেলবে ঠিক নাই। আমাকে যদি একবার ধরে ফেলতে পারে তাহলে কিন্তু আমি আপনার নাম ফাঁস করে দিব। শোন, আমি বিদেশ থেকে অস্ত্র বানিয়েছি, বুঝতে পেরেছিস? আর ওদের একটাকে ধরে যতটুকু জানতে পেরেছি ততটুকু দিয়েই হবে, আর কোনো কিছু লাগবে না। তুই সব কিছুর ব্যবস্থা করলেই হবে। তুই সব কিছুর ব্যবস্থা কর কালকেই, আমি তাকে অ্যাটাক করব। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস! ওই কুত্তার বাচ্চা আমার বিরুদ্ধে এসে এই জায়গা দখল করে নেবে। ওর বাপ মাকে তো আমি নিজের হাতে খুন করেছি, এখন সে বাকি। সেদিন তো ওটাকে মেরে ফেলেছিল এমপি সাহেব, কিন্তু কোথা থেকে যে এসে কিভাবে বেঁচে উঠলো সেটাই বুঝতে পারলাম না। ওর বাবার সামনে ওর মায়ের সঙ্গে আমি বিছানায় গরম করেছি, বুঝতে পেরেছিস? ওর মাকে আমি ধর্ষণ করে তারপরে নৃশংসভাবে হত্যা করেছি। আমি যে কতটা খারাপ এটা তো ওই বাচ্চা ছেলে জানে না, এখন জানতে পারবে। আমি এসব কথা শোনার পরে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ এটা আমার বাবা। আমার এখন বাবা বলতেই লজ্জা লাগছে। এসব একটা বাবার ওর সে আমার জন্ম হয়েছে, নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে। এদিকে আমি কল কেটে দিলাম, আর কল কেটে দেওয়ার পরে আমি আমার গোডাউনে যেতে লাগলাম। আর আমি আমার গোডাউনে এসে সবাইকে বুঝিয়ে দিলাম যে কিভাবে কি করব। ও তো আমাকে কালকে অ্যাটাক করবে, তার আগেই আমি তাদেরকে আজকেই অ্যাটাক করব। তখন সাব্বির বলতে লাগলো, ভাই, এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আজকে সেই কাঙ্ক্ষিত দিন এসেছে ভাই। বিশ্বাস করেন, আমাদের জীবন দিয়ে দিব, তবু ওদেরকে ছেড়ে দিব না। ওদেরকে আমরা কুত্তার মতো মারবো। ভাই, ওর সঙ্গে যারা আছে তারা সবাই আজকে নাইট ক্লাবে যাবে, আর নাইট ক্লাবে যাওয়ার পরে ওরা সবাই সেখানে আড্ডা দেবে, এনজয় করবে, আর এখানেই আমরা অ্যাটাক করব। ভাই, ওই শফিক চৌধুরী যে এতটা খারাপ এটা তো কেউ আমরা এতদিন জানতাম না। সবার মুখোশের আড়ালে এরকম ভাবে থাকতো। ওর মুখোশটা এটা যদি আগে জানতে পারতাম। তারপর আমি তাদের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বললাম, আর কথা বলার পরে আমি সবাইকে রেডি হয়ে নিতে বললাম। আর এভাবেই বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল, আর তখনই প্রায় 5-17 মতো ছেলে পেলে চলে আসলো। আমি তাদের সঙ্গে কথা বললাম, সবাই আমার হয়ে কাজ করবে। তারপর ওদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। আর রিসিভ করতে করতে আরও বেশ কিছু সময় পার হয়ে গেল, আর তারপর গাড়িটাই করে ক্লাবের দিকে চলে যাচ্ছি। এটা তার এলাকায়, আর এটা আমি ভালো করেই জানি। আর কিছুক্ষণ পরেই আমি সেখানে পৌঁছালাম, আর পৌঁছে দেওয়ার পরেই আমি তিশাকে কল দিলাম। আর কল দেওয়ার পরে তিশার নাম্বারটা বন্ধ। আমি খুব চিন্তায় পড়ে গেলাম তিশাকে নিয়ে। ওরা কোথায় গেছে? তিশার কোনো ক্ষতি হয়ে যায়নি তো?
তখনই আমার ফোনে একটা কল আসলো, আর আমি কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে কেউ একজন বলতে লাগলো, কি রে, তুই কি মনে করেছিস আমি তোর ব্যাপারে জানতে পারবো না? তুই ছদ্মবেশে থাকিস বলে কি তোকে আমি চিনতে পারবো না? তোকে আমি খুব ভালো করে চিনতে পেরেছি। তুই কে? তোর খুব কাছের একজন লোকের কাছ থেকেই তোর কথা জানতে পেরেছি মাত্র। এজন্যই তোর সাথে সাথে কল দিলাম। আয়, তোর সঙ্গে দেখা করার খুব ইচ্ছে, সামনাসামনি দেখবো। অনেক ভুল করেছিস আমাকে ডেকে এনে। নিজের মৃত্যুর সময়টা গুনতে থাক, কারণ আমি আসলেই তোর মৃত্যুটা হয়ে যাবে। তোকে আমি আমার নিজের হাতে মারবো, আর এমনভাবে মারবো যেটা ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে। আরে রাখ তোর সাক্ষী। এই শফিক চৌধুরী একদিনে তৈরি হয়নি, বুঝতে পেরেছিস? এই শফিক চৌধুরী অনেকদিন ধরে আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করেছে। তবে সেটা তুই সবার সামনে এনেছিস। তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। আমার ব্যবসা বন্ধ করে দিয়েছিস। আমার লোকগুলোকে কুত্তার মতো মেরেছিস। তুই যেটা 15 বছর ধরে এই জায়গায় সাধনা করতে করতে এসেছিস, আর আমি তোর জায়গায় আসতে মাত্র 2 বছর সময় নিয়েছি। 1 বছর নিজেকে গুছিয়েছি, আর 1 বছর নিজেকে এখানে এনেছি। তাহলে বুঝতে পারছিস আমি কি রকম। তোর আদরের ভালোবাসা আমার কাছে এসে কষ্ট পাচ্ছে। মেয়েটা সব কিছু জানতে পেরে গেছে। তাকে তো বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আর সবাই জানে ও আমার মেয়ে। আসলে ও আমার মেয়ে না। তার বাবা ছিল অনেক বড় বিজনেসম্যান, আর আমি ছিলাম তার বাবার একমাত্র ম্যানেজার। আমি তার বাবাকে খুন করে ছোটবেলায় তার দায়িত্বটা নিয়ে নেই। দায়িত্বটা কেন নিয়েছিলাম জানিস? কারণ সমস্ত সম্পত্তি ছিল তার নামে করা। 18 বছর হয়ে গেছে, আর কিছুদিন আগে আমি সাইন করে নিয়েছি। এখন তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। নিয়ে কথা বল। শাহরিয়ার, তুমি আমাকে প্লিজ বাঁচাও। ওরা আমাকে অনেক মেরেছে, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ একটু তাড়াতাড়ি আসো। তিশা, আমি থাকতে তোমার কোনো কিছুই হবে না, তুমি ভয় পেও না। আমি এখনই আসছি, তুমি আমার জন্য ঠিক থাকবে। তারপর আমি কল কেটে দিলাম, আর কল কেটে দিয়ে আমি তাড়াতাড়ি করে তার দেওয়া ঠিকানায় যেতে লাগলাম, আর সবাইকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। তারপর আমি গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটা দিলাম, আর তখনই 2টা ছেলে এসে আমাকে নিয়ে গেল। আমি তাদের সঙ্গে যেতে লাগলাম। ওরা আমার হাত থেকে পিস্তলটা নিয়ে নিয়েছে, কোনো সমস্যা নেই। তারপর আমাকে নিয়ে ভেতরে নিয়ে আসলো, আর ভেতরে আসার পরে আমি দেখতে পেলাম ওরা ওপর থেকে নেমে আসছে। এমপি সাহেব, নেহাল, শফিক, আরও কজন লোক, সবাই একসঙ্গেই তারা কাজ করে, এটা বোঝাই যাচ্ছে। তারপর আমাকে দেখে শফিক বলতে লাগলো, আমি হলাম রাজা রাজা, কিন্তু এখন আমি বড় নিঃস্ব হয়ে গেছি, শুধুমাত্র তোর জন্য। তোর বাবাকে মেরেছিলাম জানিস? কারণ তোর বাবাকে বলেছিলাম যে হাসপাতালে যত রোগী থাকবে সব রোগীর কিডনিগুলো আমার কাছে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোর বাবা এটার মধ্যে রাজি হয়নি। উল্টো আমাকে পুলিশের ভয় দেখিয়েছে, আমার বিরুদ্ধে মামলা করেছে। এজন্য তোর বাবাকে মেরেছি। তোকেও বলেছিলাম আমার সঙ্গে কাজ করার জন্য, কিন্তু তুই না করেছিলি। নিহালকে, এমপিকে। তুই যেসব অন্যায় করেছিস সেটা যে কতটা জঘন্য কাজ এটা তুই বুঝতে পারবি এখন। তুই এই সমাজটাকে নষ্ট করে দিয়েছিস। তোর জন্য ছেলে মেয়ে উভয় কোনো নিরাপত্তায় থাকতে পারে না। ছেলেদের ভয় হয় তারা নেশা আসক্ত হয়ে যাবে, আর মেয়েদের ভয় হলো তাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলা হবে। তোর জন্য এই দেশের মানুষের কষ্ট হচ্ছে অনেক। আরে দেশের মানুষের কষ্ট হচ্ছে তাতে তোর কি? তোকে তো আমি অনেক অফার দিয়েছিলাম এমপির মাধ্যমে, কিন্তু তুই তো সেই অফারটা নিতে চাসনি। আর এর জন্যই তোকে এখন মরতে হবে। যে কিনা তোকে ছোটবেলা থেকে বাবা ডেকে এসেছে, তাকে কিডন্যাপ করে তার উপর অত্যাচার করার মন মানসিকতা তোর কিভাবে হলো? হ্যাঁ, কারণ সে তো তোকে বাবা ডাকতো, তাই না? তোর মধ্যে কি মানে একটু মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই? আমার মধ্যে এসব কোনো কিছুই নেই, বুঝতে পেরেছিস? আমি শুধুমাত্র টাকাকে ভালোবাসি। আমার কাছে টাকাই সব। আর আমি তাকে এমনিতেও মেরে ফেলতাম। ও সন্দেহ করা শুরু করে দিয়েছিল আমার কাছে। তারপরেই আমাকে কয়েকজন মারতে আসলো। আমি তাদেরকে পেটের মধ্যে কয়েকটা ঘুষি দিতেই মাটির মধ্যে পড়ে গেল, আর পড়ে যেতেই তখনই ওরা তিশাকে অত্যাচার করতে লাগলো। আমি বাধ্য হয়ে মারামারি বন্ধ করে দিলাম, আর তারপর দেখলাম আমার হয়ে কাজ করত রামিম আর সাগর, তাদের দুজনকে মেরে ফেলেছে, তাদেরকে হত্যা করেছে। এক সময় আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম, আর তখনই চারদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো।
আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম যে সাব্বির আমার মুখে পানি দিচ্ছে। আর তারপর সাব্বির বলতে লাগলো, ভাই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? চলবে, আমাদের প্রতিশোধ দিতে হবে। আন্টি আঙ্কেলের মৃত আত্মা কষ্টে আছে, আপনি উঠুন। আমি উঠে সবাইকে গুলি করতে লাগলাম, আর ওরা প্রায় সবাই মারা গেল। আমি দেখতে পেলাম নেহাল আর শফিক সাহেব এখান থেকে পালাচ্ছে। আমি তাদেরকে দৌড়ে গিয়ে ধরলাম, আর ধরে ইচ্ছে মতো মারতে লাগলাম। তখনই শফিক বলতে লাগলো, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনোই এমন কাজ করব না। এটাই আমার শেষবারের মতো, জীবন ভিক্ষা দে। আমি এ দেশ ছেড়ে চলে যাব, তুই এ দেশে থাকবি, রাজত্ব করবি। যদি আমার রাজত্ব করার ইচ্ছা থাকতো তাহলে এটা আমি অনেক আগেই করতে পারতাম। তাহলে শুধু শুধু তোকে নিয়ে পড়ে থাকতাম না, বুঝতে পেরেছিস? কারণ আন্ডারওয়ার্ল্ডে এমন কেউ নেই যে আমার ওপর কথা বলবে। তারপর আমি আর কোনো কথা না বলে আমার কোমর থেকে ছুরিটা বের করে আমি তাদের বুকের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর তখনই ছটফট করতে করতে ওরা মারা গেল। আমার হাতে গুলি লেগেছে। তারপর আমি আমার হাতের মধ্যে কিছু একটা দিয়ে বেঁধে দিলাম, আর তখনই তিশা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তোমার কোনো কিছুই হবে না, তুমি আমার জন্য বেঁচে থাকবে। আমি যে তোমাকে ছাড়া অসহায়, তুমি ছাড়া যে এখন আমার কেউ নেই। তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে আসলাম, আর হাসপাতালে নিয়ে এসে তাকে ভর্তি করানো হলো। আর ডাক্তার সাহেব দেখে তাড়াতাড়ি করে অপারেশন করতে লাগলো। আর কিছুক্ষণ পরে ডাক্তার সাহেব বের হয়ে বললো রক্ত লাগবে। আমি তাকে রক্ত দিলাম, 1 ব্যাগ। আর 2 ঘন্টা পরে ডাক্তার সাহেব বেরিয়ে এসে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, রোগী এখন সম্পূর্ণ সুস্থ আছে। তবে যদি রক্তটা না পাওয়া যেত তাহলে আমরা ওনাকে বাঁচাতে পারতাম না, কারণ অনেক ব্লাড বেরিয়ে গিয়েছিল। রোগীকে এখন কেবিনে দেওয়া হবে, আর রোগীর সামনে এখন কথা বলবেন না। ওনার জ্ঞান ফিরলে ধীরে ধীরে কথা বলতে পারবেন। তারপরে ডাক্তার চলে গেল। আর ডাক্তার চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই তাকে কেবিনে দেওয়া হলো। আর কেবিনে দেওয়ার পরে আমি তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, কারণ হাতে 2টা গুলি লেগেছে। 2টা গুলির মধ্যে 2টা গুলি ভিতরে রয়ে গেছিল। যদি গুলিগুলো বের করা যেত তাহলে কোনো সমস্যা হতো না। প্রায় 2 ঘন্টা পরে তার জ্ঞান ফিরল। আমি তার হাতটা শক্ত করে ধরলাম। তখনই এসে আমাকে ইশারায় ডাকলো। আমি তার কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি ব্যাপার, এত কান্না করছো কেন? আমি তো এখন সুস্থ আছি না? আর ডেভিল কিং এর কি এত তাড়াতাড়ি মৃত্যু হতে পারে বলো? আমাদের এখনো কত স্বপ্ন বাকি আছে, আর তোমার কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না, বুঝতে পেরেছো? শুধু একমাত্র আল্লাহ ছাড়া। আর যদি এরকম একটা পরিচয় বলো না, তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো, বলে দিলাম। তুমি একজন অ্যাডভোকেট, বুঝতে পেরেছো? এটাই তোমার আসল পরিচয়। এসব মাফিয়া কিন্তু তোমার কোনো পরিচয় নয়। আমি কোনো মাফিয়া কিংয়ের বউ হতে চাই না। ঠিক আছে, আজকে থেকে আমি আর কখনোই এসব কাজ করব না। সব কিছু ছেড়ে দেব তোমার জন্য, সব কিছু ছেড়ে দিলাম, ওকে? এই সাব্বির, সাকিব, আজকে থেকে সব কিছু ছেড়ে দে, ওকে? আর এই লাইনে নেই, এখন থেকে সবাই সাধারণ মানুষের মতো বাঁচবো, মানুষের জন্য কাজ করব। তারপর এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। আমিও সুস্থ হয়ে গেলাম। তারপর বিয়েটা হয়ে গেল আমাদের। এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে, আর আমি বাসর ঘরের সামনে একটা চেয়ারে বসেই সবার সাথে আড্ডা দিচ্ছি। মূলত এখানে বারান্দা, তাই বারান্দার মধ্যেই আড্ডা দিচ্ছি। আর তখনই দেখলাম তিশা আমার সামনে চলে আসলো। আর তিশাকে বাসর ঘর থেকে বেরিয়ে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। আর তখনই সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এই, তোরা কি কোনো দিন মানুষ হবি না বলতো? এখানে বসে বসে ভালো কথা বল, কোনো সমস্যা নেই, কিন্তু এসব আবার মাফিয়ার ব্যাপারে কথা বলছিস। কোথায় কি হলো, কে কি করলো, এসব কি কথা বলার কোনো প্রয়োজন আছে? আর তোমাকে কি আমি এসব কথা বলতে না বলেছি? না তুমি আবার এইসব কথা বলছো কেন? আরে আমরা তো শুধুমাত্র আড্ডা দিচ্ছিলাম, আর পেছনের কথাবার্তাগুলো বলছিল। এটা তো আর তেমন কোনো কিছু না, তাই না? আমি তো তোমাকে কথা দিয়েছি, মাথা ছুঁয়ে কসম কেটেছি, আমি আর কখনো এসব কাজ করব না। তারপর সাব্বির, সাকিব, আরও কয়েকজন যে যে ছিল ওরা সবাই ভয়ে পালিয়ে গেল, আর ওরা মুচকি মুচকি হাসছে। তারপর আমিও রুমে প্রবেশ করলাম, আর রুমে প্রবেশ করতেই তিশা দরজাটা লাগিয়ে দিল। আর দরজা লাগিয়ে দেওয়ার পরে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আর ফেলে দেওয়ার পরে আমার উপরে উঠে বলতে লাগলো, বাইরে যত যাই করো না কেন, কিন্তু বাসায় আসলে, বাসায় আসার পরে আমি কিন্তু এখানকার হোম মিনিস্টার। আমার উপরে কিন্তু একটা কথাও বলবে না, বুঝতে পেরেছো?
আর এখন আর কিন্তু কোনো কথা হবে না, শুধু রোম্যান্স হবে। তোমাকে আমি আদর করতে পারবো না। তোমাকে আদর করে শুধু শুধু আরও লস হবে, বুঝতে পেরেছো? আর আমি এমনিতেও আদর করতে জানি না, কারণ কখনো কাউকে আদর করিনি তো, তার জন্য। ও, তুমি তো তাহলে কখনোই আদর করনি। ঠিক আছে, তুমি তাহলে শুয়ে থাকো, আমি তোমাকে আদর করছি। পরে দেখবে এমনিতেই হয়ে গেছে। আর আদর করলে বাবা হতে পারবে, আর না হলে তো বাবা হতে পারবে না। তারপর দুজনে মিলে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবে না হয় চলতে থাকুক আমাদের দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্পটা। সো নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।